সময়ে অসময়ে আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো সঠিক ব্যাখ্যা আমরা কোনোদিনই খুঁজে পাই না। এমনই কিছু ঘটনার বর্ণনা নিয়ে আমাদের আয়োজন অশরীরী গল্প। মূল ঘটনায় যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন মূল ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছিল বদরুদ্দিন নামক এক ব্যক্তির সাথে। বদরুদ্দিনের গ্রামের বাড়ি ছিল শরীয়তপুরে। 1986। বদরুদ্দিনের বয়স মাত্র 9 বছর। তার বাবার মৃত্যুর পর বদরুদ্দিনের পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে 9 বছরের বদরুদ্দিনের উপর। কারণ তখন তার মায়ের কোলে ছিল তার 15 দিনের ছোট ভাই। এত ছোট বাচ্চাকে রেখে বা বাচ্চাকে নিয়ে কোথাও গিয়ে কাজ করা তার মায়ের পক্ষে একদমই ছিল অসম্ভব। তাই মা এবং ভাইদের নিয়ে বেঁচে থাকার তাগিদে বদরুদ্দিন বিভিন্ন দোকানে দোকানে মালামাল টানার কাজ শুরু করে এবং পরবর্তীতে এটাকেই তার পেশা হিসেবে বেছে নেয়। বদরুদ্দিনের বয়স যখন 15 বছর, তখন তার এক খালাতো বোনের সাথে তার বিয়ে হয়। বিয়ের বছর ঘুরতেই তাদের ঘর আলো করে আসে তাদের ছোট্ট একটা শিশু পুত্র। তাতে আরো কিছু বছর। এখন বদরুদ্দিনের ছোট ভাইও তার সাথে কাজে সাহায্য করে। হঠাৎ একদিন বদরুদ্দিন খুবই অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর নিয়ে কাজে যায় বদরুদ্দিন, কিন্তু অতিরিক্ত জ্বরের কারণে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। তাদের মহাজন ছিল খুবই একজন দয়ালু মানুষ। বদরুদ্দিনের অবস্থা দেখে সে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে। বদরুদ্দিন খুবই কষ্ট করে বাড়ির পথে রওনা হলো, কিন্তু তার ধীরে ধীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছিল এবং শরীর আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তার পা যেন আর চলছিল না। তাই রাস্তার ধারে এক বটগাছের নিচে সে বসে পড়ল। পাশেরই এক বড় মাঠে খেলা করছিল একদল শিশু। হঠাৎই একটা ছোট্ট শিশু দৌড়ে এলো বদরুদ্দিনের কাছে। বদরুদ্দিন তখন জ্বরের ঘোরে চোখ খুলতেই পারছিল না। শিশুটি বদরুদ্দিনের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলছিল, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? বাড়ি যাবে? চলো আমি তোমায় বাড়ি নিয়ে যাই। ছোট্ট ছোট্ট হাত বুলিয়ে বদরুদ্দিনকে সেই কথাগুলো বলছিল। বদরুদ্দিনের কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল। তখন সে বলল, হ্যাঁ আমি অনেক অসুস্থ, কিন্তু এখন আমি বাড়ি যেতে পারছি না, আমার অনেক খারাপ লাগছে, আমি কিছুক্ষণ পর যাব, তুমি বাড়ি চলে যাও, তোমার মা বাবা তোমায় নিয়ে চিন্তা করবে। তখন শিশুটি বলল, আমাকে নিয়ে ভেবো না, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। এর কিছুক্ষণ পর বদরুদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওই ছোট শিশুটি তাকে ধরে ধরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বদরুদ্দিনের শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে বাড়ি পৌঁছানোর সাথে সাথে বারান্দায় একটা পাটি বিছিয়ে শুয়ে পড়লো। লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠলো তখন শরীরটা বেশ ফুরফুরে লাগছিল, তার জ্বরটাও একদম চলে গেছে। চোখ মিলে দেখলো সেই ছোট্ট শিশুটি এখনো তার পাশে বসে। আরেকটু ভালো করে সে যখন লক্ষ্য করলো, তখন সে বুঝতে পারলো এটা কোনো ছোট্ট শিশু নয়, এটা একটি বামন। বামন হচ্ছে এমন ব্যক্তি যার বয়স তো বেড়েছে কিন্তু শরীরের গঠন একদম বাচ্চাদের মতোই রয়ে গেছে। তখন সে মৃদু হেসে বলল, কি গো ভাইয়া, আমি তো ভেবেছিলাম তুমি ছোট্ট কোনো বাচ্চা, কিন্তু এখন তো দেখছি তুমি আমার বড় ভাইয়ের বয়সের, তা এখনো যাওনি কেন? এখন পর্যন্ত বসে আছো? পাশ থেকে বদরুদ্দিনের মা বলে উঠলো, তোকে নিয়ে আসার পর থেকে সেই তোর পাশেই বসে আছে, মুড়ি খেতে বললাম কিছুতেই সে খেতে রাজি হলো না। তখন পাশ থেকে সেই শিশুটি বলে উঠলো, হ্যাঁ গো ভাইয়া, আমি কোনো ছোট্ট শিশু নই, আমি একজন বামুন। আর খাওয়ার কথা বলছো? তোমাকে এত অসুস্থ রেখে আমি খাই কি করে বলো? এখন তুমি সুস্থ হয়েছো, দুই ভাই না হয় একসাথেই খাবো। এরপর তারা খাওয়া দাওয়া করলো। খাওয়ার এক পর্যায়ে বদরুদ্দিন বামুনটিকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমার নাম তো জানা হলো না। তখন বামুনটি তাকে বলল, আমার নাম গুড্ডু গঙ্গা, তুমি আমাকে গুড্ডু বলেই ডাকতে পারো। বদরুদ্দিন হেসে বলল, এটা কেমন নাম? বামুনটি বলল, হ্যাঁ এটাই আমার নাম। এরপর বদরুদ্দিন তাকে জিজ্ঞেস করলো, তা তোমার বাড়ি কোথায়, থাকো কোথায় তুমি? তখন বামনটির জবাব দিল, ভাইয়া আমার তো কোনো বাড়ি ঘর নেই, যখন যেখানে পারি সেখানেই থাকি, কেউ দুমুঠো ভাত দিলে খাই আর না দিলে না খেয়ে থাকি। একথা শুনে বদরুদ্দিনের খুবই খারাপ লাগলো। তখন বদরুদ্দিন তাকে আবার জিজ্ঞেস করলো, তাহলে এখন কোথায় যাবে? বামনটি বলল, ভাইয়া তুমি যদি আশ্রয় দাও তাহলে তোমার বাড়ির এই বারান্দায় আমি বসবো, তোমার কাজে সহযোগিতা করব, আর যদি বলো চলে যেতে তাহলে চলে যাব। বদরুদ্দিনের কেমন জানি মায়া পড়ে গেল সেই বামনটির উপর। সে বলল, ভাইয়া গুড্ডু তুমি আমার সাথেই থাকো, কোথাও যেতে হবে না। যদিও বদরুদ্দিনের এই সিদ্ধান্তে তার মা এবং বউ একদমই খুশি হয়নি। সেদিনের পর থেকে গুড্ডু বদরুদ্দিনের বাড়িতেই থাকতে লাগলো, বদরুদ্দিনের কাজে সহযোগিতা করতে লাগলো। গুড্ডু যদিও মানুষটা ছোট ছিল, তার শরীরে অনেক বেশি জোর ছিল, 3-4 জন কাজ সে অনায়াসে একাই করে ফেলতো। গুড্ডু আসার পর থেকে বদরুদ্দিনের কাজ অনেকটা সহজ হয়ে গেল। এভাবেই কাটছিল কিছুদিন। হঠাৎ করেই একদিন বদরুদ্দিনের মা অসুস্থ হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল তার ক্যান্সার হয়েছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
বদরুদ্দিন একদম ভেঙে পড়লো। কোথায় পাবে এত টাকা মায়ের চিকিৎসার জন্য? ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মাথার উপর ছায়া বলতে একমাত্র মাই আছে। এখন বদরুদ্দিন কিছুতেই চাচ্ছে না তার মাকে হারাতে। এজন্য বদরুদ্দিন অনেক ভেঙে পড়ে। সবার আড়ালে গিয়ে একটা গাছের তলায় বসে হাউমাউ করে কান্না করতে লাগে। ওই সময় পিছন থেকে তার কাঁধের উপর হাত রাখে গুড্ডু। গুড্ডু তাকে বলল, ভাইয়া তুমি কেঁদো না, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেবো, আমি আছি তোমার পাশে। বদরুদ্দিন বলল, ভাইয়া আমার মনটা এমনিতেই অনেক বেশি খারাপ, তুমি এই সময় আমার সাথে ঠাট্টা মশকরা করতে এসো না, এখান থেকে চলে যাও। গুড্ডু আবারও বলল, ভাইয়া আমি ঠাট্টা মশকরা করছি না, আমি সত্যিই তোমাকে টাকা দিতে পারবো। এবার বদরুদ্দিন অনেক বেশি ক্ষেপে গেল এবং সে বলল, তুমি আমার সাথে ফাজলামি করতে এসেছো? তুমি যদি এতই টাকার মালিক হতে তাহলে কেন আশ্রিত হয়ে থাকতে? চলো আমার সাথে এ ধরনের মশকরা আর কখনো করবে না। এ বলে বদরুদ্দিন সেখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে গুড্ডু তাকে বলল, ভাইয়া আমি আর কিছু বলবো না, শুধু বলবো আগামীকাল ঘুম থেকে ওঠার পর তোমার বালিশের নিচটা একবার দেখবে। বদরুদ্দিন তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বদরুদ্দিনের হঠাৎ করে গুড্ডুর কথাটা মনে পড়লো। তাই সে কিছুটা কৌতূহল বালিশের নিচটা দেখতে গেলেই তার চোখ যেন কপালে উঠে গেল। সে দেখতে পেল বালিশের নিচে অনেকগুলো টাকার বান্ডেল। এতগুলো টাকা বদরুদ্দিন একসাথে কখনোই এর আগে দেখেনি। টাকাগুলোকে সে লুকিয়ে রেখে দৌড়ে গেল গুড্ডুর কাছে। গুড্ডুর হাত ধরে টেনে সবার থেকে দূরে নিয়ে গেল। এরপর বলল, ভাইয়া আমি বালিশের নিচে অনেকগুলো টাকা পেয়েছি, এই টাকাগুলো কি তুমি আমাকে দিয়েছো? গুড্ডু বলল, হ্যাঁ ভাইয়া আমি তোমাকে দিয়েছি। তখন বদরুদ্দিন বলল, তুমি এত টাকা কোথায় পেলে? গুড্ডু বলল, বংশ পরম্পরায় আমি অনেক ধনী পরিবারের সন্তান, টাকা খরচ করার জায়গা নাই বলে আমি আমার টাকাগুলোকে এভাবেই সংরক্ষণ করে রেখে দিয়েছি এবং যখন যার প্রয়োজন পড়ে আমি তাকে এভাবেই সহযোগিতা করি। তখন বদরুদ্দিন তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। গুড্ডু তাকে বলে, ভাইয়া এত কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নেই, আমি তো এখনো তোমাকে কিছু দেইনি, তোমার যত টাকা লাগবে তোমার যেখানে প্রয়োজন হবে আমি তোমাকে তখনই দিব। তার এই কথা বদরুদ্দিন অনেক খুশি তো হয়ে গেল, কিন্তু তারপরও সে গুড্ডুকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে এত টাকা দিবে কিন্তু এর বিনিময়ে কি তুমি আমার কাছে কিছুই চাইবে না? তখন গুড্ডু তাকে বলল, হ্যাঁ অবশ্যই আমি তোমার কাছে কিছু চাইবো। বদরুদ্দিন বলল, তুমি আমার কাছে কি চাইবে? গুড্ডু বলল, তুমি আমাকে এর বিনিময়ে ক্ষীরা খাওয়াবে। বদরুদ্দিন হেসে দিয়ে বলল, ক্ষীরা? তোমার এত এত টাকা থাকতে তুমি তো ক্ষীরা কিনেই খেতে পারো, সামান্য একটা ক্ষীরার বিনিময়ে তুমি আমাকে তোমার সম্পত্তি দিয়ে দিবে? তখন গুড্ডু বলল, হ্যাঁ ক্ষীরা আমি তোমার কাছ থেকেই খাবো। বদরুদ্দিন বলল, ঠিক আছে ভাইয়া এখনই চলো বাজারে, আমি তোমাকে এখনই ক্ষীরা কিনে খাওয়াবো। বদরুদ্দিন ভেবেছিল শশার একটা জাত ক্ষীরা, ওই ক্ষীরা হয়তো গুড্ডু খেতে চাচ্ছে। তখন গুড্ডু তাকে বলল, না ভাইয়া এখন আমি ক্ষীরা খাবো না, আমার যখন ক্ষীরা খেতে মন চাইবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব, তখন কিন্তু ক্ষীরা দিতে মানা করতে পারবে না। বদরুদ্দিন বলল, হ্যাঁ অবশ্যই দিব। এরপর থেকে ক্রমে ক্রমে বদরুদ্দিনকে অনেক টাকা দিতে লাগলো এবং এক পর্যায়ে বদরুদ্দিন গ্রামের একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেল। এর মাঝে বদরুদ্দিন গুড্ডুকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, ভাইয়া তোমার এত এত টাকা পয়সা তুমি রাখো কোথায়? তখন গুড্ডু তাকে বলল, এটা আমি তোমাকে বলবো না, এটা একান্তই আমার বিষয়। এভাবে বেশ ভালোই কাটছিল বদরুদ্দিনের সময়। বদরুদ্দিন এখন গ্রামের বেশ ধনী একজন মানুষ। তার ভাই এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তাকেও খুব ভালো একটা পরিবারের মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এর কিছুদিনের মধ্যে বদরুদ্দিনের স্ত্রী দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভব হয়। এই খবরটি শুনে সবচেয়ে যে খুশি হয় সে হলো গুড্ডু। বদরুদ্দিনের স্ত্রী জন্ম দিল ফুটফুটে একটি কন্যা শিশুর। শিশু জন্মের পরদিন রাত্রেবেলা গুড্ডু বদরুদ্দিনের হাত ধরে টেনে নিয়ে গেল বাড়ির পিছনে এবং বলল, ভাইয়া এবার আমার ক্ষীরা খাওয়ার সময় হয়ে গেছে। বদরুদ্দিন বলল, ঠিক আছে চলো বাজারে চলো, তোমাকে ক্ষীরা কিনে দিই। তখন গুড্ডু বলল, না না ভাইয়া বাজারে কেন যাব, ক্ষীরা তো তোমার বাড়িতেই আছে। বদরুদ্দিন বলল, না বাড়িতে তো ক্ষীরা নেই, চলো বাজারে চলো কিনে দিই। তখন গুড্ডু বলল, তুমি জানো না ক্ষীরা বাড়িতেই আছে। বদরুদ্দিন বলল, কোথায় ক্ষীরা? তখন গুড্ডু জানালা দিয়ে হাতের ইশারা করে তার শিশু কন্যাটির দিকে দেখিয়ে দিল এবং বলল, ওই তো আমার ক্ষীরা, আমি এখন খাবো। বদরুদ্দিন খুব ভাবে তাকে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি এসব, ওটা তো আমার মেয়ে, ওটা ক্ষীরা হয়। তখন গুড্ডু বলল, ওটাই আমার ক্ষীরা, ওটাই আমার খাবার, এতদিন এই ক্ষীরা খাওয়ার জন্যই আমি অপেক্ষা করে আছি। বদরুদ্দিন বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি করে আমার শিশু কন্যাকে তোমার হাতে দিব? তুমি মানুষ হয়ে কি করে আরেকটা মানুষ খাবে? তুমি কি মস্করা করছো? গুড্ডু বলল, না এটা কোনো মস্করা নয়, আমি সত্যিই খাবো, ওটাই আমার ক্ষীরা। আর তাকে তুমি মানুষ বলছো, আমি কোনো মানুষ নই, আমি গুড্ডু। তুমি কি গুড্ডু বাঙ্গা সম্পর্কে কখনো কোনো কিছু শোনোনি? শুনলেই বা কি আর না শুনলেই বা কি, আমার খাবার এক্ষুনি আমাকে এনে দাও, না হলে কিন্তু
খুব খারাপ হবে। একথার পরপরই গুড্ডু এক ভয়ঙ্কর এবং বিশ্রী রূপ ধারণ করলো। গুড্ডুর রূপ দেখে বদরুদ্দিন অনেকটা ভয় পেয়ে গেল এবং আতঙ্কিত হলো। তার কাছে হাত জোর করে বলতে লাগলো, ভাইয়া গুড্ডু, আমি কি করে আমার সন্তানটা তোমাকে দিয়ে দিই বলো? তুমি আমাকে ক্ষমা করো, তুমি অন্য কিছু চাও, আমি তোমাকে সাথে সাথে দিয়ে দিব। ভয়ঙ্কর চিৎকার করে গুড্ডু বলতে লাগলো, না, আমি এক্ষুনি ক্ষীরা খাবো, আমাকে এক্ষুনি আমার ক্ষীরা এনে দাও। যদি আমাকে না এনে দাও তাহলে আমি তোমার পুরো পরিবার ধ্বংস করে দেব। বদরুদ্দিন অনেকটা ভয় পেল এবং সে গুড্ডুকে বলল, ঠিক আছে, তুমি শান্ত হও, বাড়ির সবাই ঘুমা, তারপর আমি তোমাকে ক্ষীরা দিব। তখনকার মতো গুড্ডু শান্ত হয়ে গেল এবং গুড্ডুর ভয়ঙ্কর চেহারাটা বারবার বদরুদ্দিনের চোখের সামনে ভেসে উঠছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল, পাথর চাপা দিয়ে বদরুদ্দিন তার নবজাতক নাটিকে গুড্ডুর হাতে তুলে দিল। গুড্ডু বাচ্চাটি পেয়ে অনেক খুশি হলো এবং দৌড়ে নিয়ে চলে গেল বাঁশঝাড়ের ভিতরে। পদ্মদিন সেখানেই দাঁড়িয়েছিল, কটমট শব্দ করে গুড্ডু বাচ্চাটির ঘাড়গুলো চিবিয়ে খাচ্ছিল। শিশুটিকে খেয়ে এবং গুড্ডু চলে এলো বদরুদ্দিনের কাছে এবং তাকে বলতে লাগলো, ভাইয়া, আজকে আমি অনেক খুশি, বলো তোমার কি লাগবে, কত টাকা লাগবে? তখন বদরুদ্দিন বলল, না ভাইয়া, আমার আর কোনো টাকা পয়সার দরকার নেই, তুমি তোমার ক্ষীরা খেয়েছো, এবার আমার জীবন থেকে, আমার বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাও, আর কখনো আসবে না। আমি এসেছি আমার ইচ্ছা, যাবো আমার ইচ্ছায়, তুমি তো আমাকে তাড়াতে পারবে না। বদরুদ্দিন বলল, তুমি তো তোমার ক্ষীরা খেয়ে নিয়েছো, তাহলে আর কি চাও আমার কাছে? তখন গুড্ডু বলল, ক্ষীরা খেয়ে ফেলেছি, এত দিন যাবত এত টাকা দিয়ে আমি তোমাকে ধনী করে ফেলেছি, আর এই একটা ক্ষীরাতেই তুমি তোমার ঋণ শোধ করে ফেলতে চাও? তখন বদরুদ্দিন বলল, একটা ক্ষীরা মানে? আমি আর ক্ষীরা কোথায় পাবো? তখন গুড্ডু বলল, যখন ক্ষীরা আসবে তখন আমি থেকেই তোমাকে বলে দেবো, তোমার এত চিন্তা করতে হবে না, এখন যাও, ঘুমিয়ে পড়ো। ভোর রাত হতেই বদরুদ্দিনের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। শিশুকন্যাটিকে পাওয়া যাচ্ছে না, সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু কোথাও বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না। বদরুদ্দিনের স্ত্রী হাউমাউ করে কান্না করছে। আশেপাশে বাড়িঘরের লোকজনও চলে এসেছে, কিন্তু কোথায়, বাচ্চাটি তো নেই। তখন বদরুদ্দিনের স্ত্রী বদরুদ্দিনকে বলল, তুমি কোথায় ছিলে? বদরুদ্দিন বলল, আমি তো কিছুক্ষণের জন্য একটু বাহিরে গিয়েছিলাম, আমি দেখিনি। সবাই ভাবলো বাচ্চাটিকে হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। বদরুদ্দিনের স্ত্রী অনেক ভেঙে পড়লো, বাচ্চার জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়লো। এদিকে বদরুদ্দিন নিজের অপরাধ বোধের জন্য কারোর সামনে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না। কেটে গেল আরো কিছুদিন। বদরুদ্দিনের স্ত্রী কিছুতেই তার কন্যার সুখ ভুলতে পারছে না, সে ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে পড়ছে। ওদিকে বদরুদ্দিন গুড্ডুকে অনুরোধ করছে সে যেন তাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু গুড্ডু কিছুতেই যাচ্ছে না। গুড্ডুকে বেশি জোরাজুরি করতে গেলে দেখা যায় সে তার ভয়ঙ্কর রূপ নিয়ে বদরুদ্দিনকে নানাভাবে ভয় দেখাচ্ছে, তার পরিবারের ক্ষতি করার ভয় দেখাচ্ছে। তাই বদরুদ্দিন কোনোভাবেই তাকে জোরও করতে পারছে না। বদরুদ্দিনের সম্পত্তি যেন এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, না সে গিলতে পারছে, না উগলাতে পারছে। এমন একটা পরিস্থিতিতে বদরুদ্দিন না পারছে কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করতে, আর না পারছে নিজে এগুলো কোনোভাবে সহ্য করে নিতে। গুড্ডু কিন্তু এরপর থেমে যায়নি, তার আরো অনেক তাণ্ডব বাকি রয়েছে। যেহেতু গল্পটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই আমরা দ্বিতীয় পার্টে বাকি গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পার্ট শোনার জন্য।